সুপ্রিয় দর্শক মণ্ডলী, সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সংবাদ বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান। জাহিদ, স্বাগত আপনাকে স্টুডিওতে। ধন্যবাদ আমাকে ডাকার জন্য। শিরোনাম দেখে নিচ্ছি। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে ব্লকেড স্থবির ঢাকা, হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত প্রধানমন্ত্রী। মানবজমিন বাংলা ব্লকেড স্থবির, রাজধানী সড়ক মহাসড়ক, খুলনা ও মুন্সিগঞ্জে 2 ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা। সমকাল ঢাকার মোড়ে মোড়ে বিক্ষোভ, আজও বাংলা ব্লকেড। 10 বছরের রপ্তানি বেশি দেখানো হয়েছে, $65 বিলিয়ন। কালবেলা চীনা কোম্পানির চোখ ফুলবাড়ির কয়লায়, এবার এক দফার ব্লকেড। আজকের পত্রিকা প্রশাসনে বাড়ছে চুক্তিতে নিয়োগ, বাংলা ব্লকেডে অচল রাজধানী। দেশ রূপান্তর, কোটা বিরোধীদের মুঠোয় রাজপথ, 13 বছরের সর্বোচ্চ মূল্যস্ফীতি। প্রতিদিনের বাংলাদেশ সমঝোতার লক্ষণ নেই, কোটা বিরোধী আন্দোলনের যৌক্তিকতা নেই প্রধানমন্ত্রী। খবরের কাগজ, বাংলা ব্লকেডে জনজীবন স্থবির, পদোন্নতি প্রত্যাশীরা হতাশ ক্ষুব্ধ। দৈনিক বাংলা, রাজধানী জুড়ে তীব্র যানজট, 20-22টি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা, প্রধানমন্ত্রী আজ চীন যাচ্ছেন। করতোয়া, বগুড়ায় রথযাত্রায় বিদ্যুতায়ী হয়ে সাধুসহ 5 জন নিহত, আহত 40। বাংলা ব্লকেডে অচল ঢাকা। বিজনেস স্ট্যান্ডার্ড, হোয়াই 1900 PhD হোল্ডার্স ওয়ান্ট জবস এজ ড্রাইভার্স, কুকস অ্যান্ড ক্লিনার্স অ্যাব্রড। এই হচ্ছে পিএইচডির অবস্থা। যাই হোক, সেটা নিয়ে আমরা পরে আলোচনায় আসছি। এবারের মূল আলোচনায় যাই, যেটা হচ্ছে বাংলা ব্লকেড। ঢাকা শহর মূলত কার্যত অচল ছিল গতকাল রাত পর্যন্ত, বিকেল থেকে। আবার আজও আবার একই কর্মসূচি। আপনি জানেন, কোটা নিয়ে আন্দোলন, সেটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীও কথা বলছেন যে এটা কোনো যুক্তিকতা নেই। এই পটভূমিতেই তারা আবার এক দফা কর্মসূচি দিয়ে দিয়েছেন। তো আপনি কিভাবে দেখছেন বা আপনার বিশ্লেষণ কি? ধন্যবাদ আপনাকে। প্রধানমন্ত্রীর বক্তব্য আমি শুনেছি। তিনি মূলত যেটা বলতে চেয়েছেন যে যেহেতু এটা কোর্টে, হাইকোর্ট প্রাথমিকভাবে রায় দিয়েছে, এরপর আপিল বিভাগে যাওয়া হয়েছে। আপিল বিভাগ অবশ্য ওই রায়টা স্থগিত করেনি। অনেক সময় যেটা হয়, আপিলে প্রাথমিকভাবে হাইকোর্টের রায় স্থগিত করে, এটা ইনফ্যাক্ট আপিল বিভাগের জুরিসডিকশন, তারা চাইলে এটা স্থগিত করতে পারেন, তারা চাইলে এটা বহাল রাখতে পারেন। তারা বহাল রেখেছেন। তার মানে এই মুহূর্তে রায় খুব ডিটেইলড এখনো যেহেতু পাবলিশড হয়নি, তারপরও তথ্যটা এরকম যে পুরো কোটা যে 56% সেটাকে দেয়া হয়নি। হাইকোর্টের রায় 30% মুক্তিযোদ্ধা কোটাকে রিভাইভ করা হয়েছে। সো ওটা বলবৎ আছে। এবং হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করতে যখন আপিল বিভাগে যাওয়া হয়েছিল, তখন প্রধান বিচারপতিও একই ধরনের কথা বলেছেন। সত্যি বলতে টেকনিক্যালি কথাগুলো ঠিক আছে, কারণ আন্দোলন সরকারের বিরুদ্ধে হতে পারে এবং টেকনিক্যালি আদালতের বিরুদ্ধে আন্দোলন কি হবে। কিন্তু সমস্যা হচ্ছে, আমাদের খুব নিকট অতীতেই একটা উদাহরণ আছে যেখানে আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন তৈরি হয়েছিল। আমরা যদি স্পেসিফিকলি বলি, 11 বছর আগে। সেটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধের যে প্রথম রায়টা হলো, তারপর আদালতের রায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল মানুষ, এবং শেষ পর্যন্ত আজকে 2-3-4 ঘন্টা ব্লকেডের পর অনেক আলোচনা হচ্ছে, অনেক দুর্ভোগ হয়েছে, অথচ দিনের পর দিন এই সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা রেখে গণজাগরণ মঞ্চ হয়েছিল, সেটাও কিন্তু আদালতের রায়ের বিরুদ্ধে। এবং আমাদের নজির আছে, তারপর ওই আইনটা রীতিমতো সংশোধিত হয়েছে এবং জনাব কাদের মোল্লার ক্ষেত্রে এটাকে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে তার বিচার হয়েছে এবং তার মৃত্যুদণ্ড হয়েছে। সুতরাং খুব নিকট অতীতেই আমাদের এই ধরনের এক্সপেরিয়েন্স আছে। তখন আমরা যখন আদালতের কথা বলি, সেটা আমাদের মধ্যে কিছুটা খটকা তৈরি করতে পারে। নাম্বার 2 হচ্ছে, এই রায়টা আমি আদালত যে এইটা করছেন তার আগে সরকার যখন এই পরিপত্র পুরো বাতিল করে দিয়েছে, আমি আদালতের ইয়েতে ঢুকছি না তাদের রায়ের ব্যাপারে, কিন্তু আমি একটা জিনিস মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমরা প্রত্যেকটা নাগরিক যারা একটু পড়তে পারি, বুঝতে পারি, তাদের দেশের কনস্টিটিউশনটা বোঝা দরকার। কারণ হচ্ছে, একটা রাষ্ট্র আমাকে কি অধিকার দিয়েছে, আমি রাষ্ট্রের কাছে কি অধিকার পাই, আমার কি কি রাইট আছে, সেই জিনিসগুলো আমার বোঝা দরকার আছে। সো আমরা পড়ে বোঝা সম্ভব। আর্টিকেল 29 আসলে মূলত এই সরকারি চাকরির ক্ষেত্রে সবার যে সমান অধিকার থাকবে এবং অনগ্রসর কোনো অংশ তার অনুকূলে কোনো আইন বা বিধান করতে সরকারকে নিবৃত্ত করবে না। কথাটা এইরকম যে অনগ্রসর মানুষের জন্য আপনি চাইলে সরকার কোটা করতে পারে। এটা কেন বলতে হয়? কারণ এটা এক ধরনের ডিসক্রিমিনেশনও।
কিন্তু এটা পজিটিভ ডিসক্রিমিনেশন আমরা বলি। একটা রাষ্ট্র শুধু ইকুয়ালিটি না, মানে সাম্য না, সে ন্যায্যতা বা ইকুইটিও নিশ্চিত করার কথা বলে। তো ফলে আপনি অনগ্রসরের জন্য যদি করেন, সংবিধান আপনাকে নিবৃত্ত করবে না। কিন্তু সংবিধান আপনাকে বলে নাই যে অনগ্রসরের জন্য কোটা করতেই হবে। তার মানে হচ্ছে দেশে যদি 1% কোটা না থাকে সেটা সংবিধান বিরোধী না। আমি খুব কনফিডেন্টলি যে কেউ আর্টিকেল 29 পড়লেই বুঝবেন। এমনকি ধরুন যে কোটাটার ব্যাপারে সবাই পক্ষে কথা বলছেন, প্রতিবন্ধীদের জন্য যে কোটা, এটা সত্যিকার অর্থে অনগ্রসর শ্রেণী, তারা কোটা পাওয়ার ন্যায্যতার, কিন্তু এদের জন্য যদি কোটা না রাখে সরকার, তাও সেটা আমাদের সংবিধানের বিরোধী হয় না। আর এমনি বরং সংবিধানে এটা বরং বিরোধী আপনি যদি ঢালাওভাবে কোনো একটা শ্রেণীকে কোটার মধ্যে আনেন, যে কোটা ঢালাওভাবে আনলে যেটা যদি অনগ্রসর না হয়। যেমন এই মুহূর্তে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কথাবার্তা হচ্ছে। মুক্তিযুদ্ধ কোটা নিয়ে যখন কথা হয়, আমি এক্সাম্পলই দেই, ধরুন আমাদের প্রচুর মুক্তিযোদ্ধারা, আমাদের সেক্টর কমান্ডাররা বীরোত্তম ছিলেন, সবাই বীর মুক্তিযোদ্ধা প্রত্যেকে। তো আমাদের অনেকে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, কিন্তু আমাদের সেক্টর কমান্ডারদের একজন প্রেসিডেন্টও হয়েছেন। এখন তাত্ত্বিকভাবে জিয়াউর রহমানের সন্তান, নাতি নাতনিরা, এখন ওনারা এই মুক্তিযোদ্ধা কোটার অংশ। এখন আমরা কি তাকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলতে পারি? কারণ নাই আর কি, কোনো কারণ নাই। আপনি ঢালাও ভাবে বলছেন মুক্তিযোদ্ধা না, আপনি মুক্তিযোদ্ধা বলছেন, কিন্তু 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, তাদের সন্তানরা তারা কি কোনো সুবিধা পাবে না? একদম তাই। যদি এটা হয়, আমরা খালি মুক্তিযোদ্ধা নিয়ে বলছি, একদম তাই। তার উপরে মুক্তিযুদ্ধের তালিকার নামে, বাংলাদেশে মুক্তিযোদ্ধার তালিকার নামে কি কি হয়েছে আমরা দেখেছি তো। মানে মুক্তিযুদ্ধের সময় 3 বছর বয়স ছিল, 4 বছর বয়স ছিল, আমরা যদি ব্যাক ক্যালকুলেশন করি, এরকম মানুষের সার্টিফিকেট ছিল, সচিবরা জালিয়াতিতে ধরা খেয়েছেন, হয়েছে না? হয়েছে তো। তো এই ঘটনার পর তো এটা। আর 2 নম্বর হচ্ছে, আমরা যদি জেনুইন একটা তালিকা, সেটা মুক্তিযোদ্ধা হোক, 30 লক্ষ শহীদদের পরিবার হোক, যিনি অনগ্রসর নন তাকে যদি আপনি কোটা দেন, এটা কিন্তু সংবিধানের সাথে কনফ্লিক্ট করে। ঠিক একইভাবে আপনি জেলা কোটা, নারী কোটা। আমি একটা উদাহরণ দিই, ঢাকা শহরে প্রচুর, বা আমাদেরও পরিবার, আমাদের শিক্ষিত মধ্যবিত্ত পরিবারে বহুদিন থেকে মেয়েরা ছেলের সমান রাইট নিয়ে পড়াশোনা করছে, প্রিভিলেজ নিয়ে পড়াশোনা করছে, সব জায়গায় সে যেতে পারছে, পরীক্ষা দিতে পারছে। তো সে তো আসলে ব্যাকওয়ার্ড না। বরং আমরা কি এটা করতে পারতাম? আমার মনে হয় ওদের তো দরিদ্র লোকজন আছে, দারিদ্র সীমার নিচের মানুষ, 20% হলো ন্যাশনাল দারিদ্র সীমা, আর আমাদের হত দরিদ্র যে দারিদ্র সীমা সেটা 11%, 10 সরকারের হিসাবে। সো ওখানকার কাউকে যদি আমরা রাখতাম, কথার কথা সাম পার্সেন্টেজ, তাও এত না, 10, 15, 20 সর্বোচ্চ, 56% না, প্রতিবন্ধীদের জন্য ডেফিনেটলি, এবং আমাদের অবশ্যই ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছেন তাদের কোটার ক্ষেত্রে। আমি কিন্তু না, এটা কি অনির্দিষ্টকাল চলবে? এটা অনির্দিষ্টকাল চলবে না, নিশ্চিতভাবেই চলবে না। কিন্তু ওই যে বললাম, ধরুন আমাদের, আমরা এটা নিয়ে 53 বছর পরেও আমরা এটা নিয়ে কথা বলছি। একদম তাই। সবচেয়ে বড় কথাটা হচ্ছে এই জায়গায় যে আমি কোনো অনগ্রসর মানুষ ছাড়া কাউকে যদি কোটার মধ্যে আনি, সেটা অসাংবিধানিক, ফুল স্টপ। এটা জেলা কোটা হোক, এটা নারী কোটা হোক, এটা মুক্তিযোদ্ধা কোটা হোক, সব কোটা আপনি জেলার নাম দিয়ে দিলেন, কথার কথা খুবই পিছিয়ে পড়া দরিদ্র একটা জেলা কুড়িগ্রাম বা রংপুর বিভাগের অনেকে আছে, ওখানকার তো ওই কোটার কারণে দেখা গেল ওই কোটার মধ্যে, ওই জেলার মধ্যে তো প্রিভিলেজড মানুষ আছে, তিনি পেয়ে গেলেন। সো আমরা আসলে এই যে অন্যায্যতা করছেন, এটা সংবিধান বিরোধী স্পষ্টভাবেই। এবং আমি আবারও বলি, প্রধানমন্ত্রী 18 সালের যে মুভমেন্টের মুখে সম্পূর্ণ কোটা বাতিল করে দিয়েছিলেন, এটা নিয়ে আমরা আপনার নৈতিক প্রশ্ন করতে পারি, কিন্তু এর মধ্যে কোনো আইনগত বা সাংবিধানিক ব্যত্যয় হয় নাই। আর্টিকেল 29 কোনোভাবেই বলে নাই সরকারকে কোটা রাখতেই হবে অনগ্রসরদের জন্য। বলেছে অনগ্রসরদের জন্য কোটা যদি রাখতে চায় সরকার, সংবিধান তাকে বাধা দেবে না, সো এটা করতে পারে। তো সুতরাং এই এত যাবতীয় ঘটনা ঘটে গেল, এটা আসলে এই ব্যাপারগুলো একটু আলোচনায় থাকা দরকার আছে। আর ওই যে এটার সমাধান দেখি, আমি নানান রকম এখন আইনি ইস্যু তৈরি হয়ে গেছে, যেহেতু হাইকোর্ট এখানে রায় দিচ্ছে, কিন্তু আমি মনে করি আপিল বিভাগে এটা যাবে। সত্যিকার অর্থে এটা মানে কোর্টের শুনানিরই কথা ছিল না প্রাথমিকভাবে, যখন এটা নিয়ে নাকি, যখন কোটা নিয়ে কোটার আন্দোলন, সংস্কার আন্দোলনের পক্ষেরা যখন কোর্টে গিয়েছিল, তখন প্রথমবার হাইকোর্ট বলেছিল এটা সরকারের বিষয়, এটা তারা শুনবেন না। তো একই রকম পরিস্থিতি আসলে এখন বিরাজ করে বলে আমি মনে করি। আমি বরং এটা রিট করতে পারি উচ্চ আদালতে যে ঢালাওভাবে কাউকে কোটা দেয়া এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক কিনা। আমি তো এটা ট্রু,
সংবিধান হচ্ছে আমাদের পুরো সবগুলো আইন বিধি সবকিছুর কাস্টোডিয়ান, যেটা সেখানে কনস্টিটিউশনালি লেখা আছে যেটা এটার সাথে কনফ্লিক্ট করবে সেটা, অথবা যতটুকু অংশ কনফ্লিক্ট করবে সেটা বাতিল হবে। সো ওটা হতে পারতো, কিন্তু এখানে তো আসলে এই সিদ্ধান্তটা জাস্ট সরকারের ডিসক্রিশন। এটা আদালত এটাকে এই যে 30% বলবৎ করেছে, 30% বলবৎ করার মতো এখতিয়ার, বা কারণ আমাদের সংবিধান যা বলছে আর কি, এটা সরকার সিদ্ধান্ত নেবে সে কত পার্সেন্ট রাখবে, কার জন্য, বা আদৌ রাখবে কিনা। তো আমার মনে হয় পরবর্তীতে এই জায়গাটায় একটা সমাধান সূত্র আছে যেটা আসলে সরকারের বিষয়, এটা আদালতের বিষয় না। ধন্যবাদ। আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী আজই যাচ্ছেন চীন সফরে, 4 দিনের সফর। এই সফর থেকে অনেক এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে, জাতীয় পর্যায়ে। এই সফর থেকে কি আশা করছি আমরা? একটু প্রেক্ষাপটটা প্রথম দেখা দরকার। খেয়াল করি আমরা প্রধানমন্ত্রীর এবারকার প্রথম সফরটা তো চীন হওয়ার কথা ছিল। কেন বলছি, উনি ভারত চীন দুটো দেশেই যাবেন। ভারতে যেহেতু এবার নির্বাচন ছিল, সুতরাং নতুন সরকার গঠিত হতে হতে সময় গেছে, 6 মাস চলে গেছে। হতে পারতো ঠিক আছে আমি তাহলে একটু চীন গিয়ে আসি পরে, এটা তো একটা লেজিটিমেট রিজন ছিল। কিন্তু খেয়াল করব আমরা প্রধানমন্ত্রী যাননি, উনি অপেক্ষা করেছেন, ভারতের সরকার গঠিত হয়েছে, উনি ভারত গেছেন, ভারতের সাথে আলোচনা করে তারপর উনি চীনে গেছেন। এবং আমি একটা কথা উদ্ধৃতি দিতে চাই, পররাষ্ট্রমন্ত্রী খুব স্পষ্টভাবে একটা কথা বলেছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে, যে উনি প্রধানমন্ত্রী জনাব নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে চীন সফরের কথা জানিয়েছেন, এবং আমি পররাষ্ট্রমন্ত্রী কোট করছি, চীন সফরের ব্যাপারে ভারতের কোনো আপত্তি নেই। মানে আমরা আজকে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কথা বলছি এবং প্রধানমন্ত্রী এই প্রেক্ষাপটে চীনে যাচ্ছেন। আমরা কি বুঝাতে চাই? মানে আমার কাছে এখন মনে হচ্ছে যে আমাদের আসলে পররাষ্ট্রনীতির স্বাধীন সিদ্ধান্ত নেয়ার কতটুকু শক্তি বা ক্ষমতা আছে সেটা খুবই, আমি তো পররাষ্ট্রমন্ত্রীকে কোট করলাম, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, বাহাস হয়েছে, সে কারণেই আমি প্রচুর বুঝতেছি। তো সুতরাং আমরা বুঝতে পারছি আমাদের ওই সভারেন্টির জায়গা ফরেন পলিসির ক্ষেত্রে আমি বিশ্বাস করি এখন আর নেই। কারণ হলো আমরা পারছি না। তো আমি একটা ছোট উদাহরণ দিই, এই চীনের মানে যাওয়ার আগেই একটা চীনের অতি আগ্রহের একটা প্রকল্প, যে প্রকল্পটা এত সিরিয়াস, চীনের রাষ্ট্রদূত নির্বাচনের আগে নির্বাচনের পরে দফায় দফায় বলেছেন, এমনকি চীনা রাষ্ট্রদূত ওই এলাকা সফর করেছেন, আমরা অনেকে জানি না, তিস্তার জোনটা উনি ওই এলাকায় গিয়ে মানুষের সাথে কথাবার্তা বলে এসছেন, মানুষ কি চায়, কিভাবে চায়, প্ল্যান তাদেরকে বুঝিয়েছেন। সেই তিস্তা প্রকল্পটা শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী বাংলাদেশে ফেরত আসার পর জনাব নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর সাথে মিটিংয়ের পর তার ব্রিফিংয়ে বলে দিয়েছেন, প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত বলেছেন ভারত করে দিলেই তো সমাধান হয়ে যায়। সো চীনের এই প্রকল্পটা হচ্ছে না, চীন আমাদের মোংলা পোর্ট পরিচালনা বা ওখানে ডেভেলপমেন্টের কাজ করতে চেয়েছিল। এর মধ্যে ভারতের ইকোনমিক টাইমস পত্রিকায় এসছে, আমাদের দেশের অনেক পত্রিকা, মানে এটা খুবই গুরুত্বপূর্ণ নিউজ ছিল, কিন্তু আমরা খুব বেশি বাংলাদেশের নিউজ এটা ছাপি নাই। সেটা হচ্ছে তাদের প্রতিনিধি দল এসে এই মংলা পোর্ট পুরো দেখে টেখে চলে গেছে, এবং আমাদের ওখানকার অথরিটি বলেছে আমরা তাদের প্রস্তাব বিবেচনা করছি। সো চায়না এখানেও তাদের একটা কাজ করতে চেয়েছিল, ভারত সেখানেও বাধা দিচ্ছে। ফলে এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী যখন চায়না যাচ্ছেন সেটা দেখতে হবে। নাম্বার 2 হচ্ছে এই মুহূর্তে আবার চায়নার হাতে বিরাট একটা লেভারেজ আছে, সেটা হলো আমাদের অর্থনীতি তো ভালো যাচ্ছে না, এবং অর্থনীতির পরিমাণ আপনি একটা জায়গায় নিউজ পড়েছেন যে আমাদের রপ্তানি আয়ের একটা মিথ্যা প্রতারণা ছিল, ফাঁকি ছিল, সেটাও আমাদের আসলে ভবিষ্যতে বড় সংকট হয়ে দাঁড়াবে। আমি ওইটাই হয়তো পরে ঢুকবো, কিন্তু যেটা জরুরি কথা সেটা হচ্ছে ইকোনমিক ক্রাইসিস আসছে, ডলার সংকট কমার তেমন কোনো লক্ষণ নাই। সুতরাং এই মুহূর্তে চায়নার টাকা আসলে আপনার লাগবে। অলরেডি চায়না কাছ থেকে সরকার যেটা চাইছে সেটা হলো বাংলাদেশ যেহেতু চীন থেকে সবচেয়ে বেশি আমদানি করে, এই আমদানির পরিমাণ হচ্ছে বছরে 22-23 বিলিয়ন ডলার। এখন চায়না বলছে তারা আমদানির জন্য $5 বিলিয়ন মতো ফর দ্য টাইম বিং, বাট ইকুইভ্যালেন্ট ইউয়ানে, মানে ব্যাপারটা এভাবে হয়, চায়না আপনাকে ইউয়ানে কিছু লোন দেবে, আপনি সেটা দিয়ে করতে পারেন। তো প্রাথমিকভাবে এই মুহূর্তে আপনার ডলারটা লাগলো না, এটা যদিও চায়নাকে পরে আপনাকে ডলারেই পরিশোধ করতে হবে, কারণ আপনি এই পরিমাণ ইউয়ান চায়না থেকে আর্ন করতে পারেন না। সো এছাড়াও অন্যান্য অনেকগুলো প্রজেক্ট দেবে যেগুলোতে চায়না যদি ফাইন্যান্স করে, তাহলে আমাদের এই যে ফরেন কারেন্সির যে ক্রাইসিস আছে সেটা থেকে এক ধরনের মুক্তি, বা একটু মুক্তি না বললে অন্তত ক্রাইসিসটা একটু সহজ হয়ে উঠতে পারে। সো চীনের সাথে এই কারণে সরকার খুব বেশি মানে টাফ একটা নেগোসিয়েশনের জায়গায় থাকবে, এবং চায়না লেভারেজ অনেক বেশি থাকবে। সো এখন দেখার বিষয় হবে এই সফরের পরে আসলে চীন ঠিক কতটুকু ওই ফিনান্সিয়ালি তার পাশে এসে দাঁড়াচ্ছে। কারণ হলো পশ্চিম মোটা দাগে দেখা যাচ্ছে খুব বেশি অ্যান্টাগোনাইজ করছে না, IMF তার প্রতিশ্রুত থার্ড যে ইনস্টলমেন্ট আছে সেটা ডাবল করে দিয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক, ADB তারা তাদের জায়গা থেকে
প্রকল্পের অর্থ ছাড় করছে, ওইসব সোর্স থেকে আর খুব বেশি পাওয়ার স্কোপ নেই। এখন সরকারকে যদি কিছুটা কমফোর্ট দিতে হয় সেটা চায় না, এবং চায়না সেটা আছে। যদিও চায়নার নিজের ইকোনমির অবস্থাও ভালো না, কিন্তু বাংলাদেশের যে পরিমাণ $5-10 বিলিয়ন যদি লাগে, ওটা চায়নার কাছে তো কোনো টাকা না। সে যদি তার স্ট্র্যাটেজিক প্রয়োজন কনসিডার করে, সেই টাকাটা সে সরকারকে দিতে চায়। টাকা আনলে টাকা তো শোধ করতে হয়। নিশ্চয়ই নিশ্চয়ই। এবং এটা এখানে আবার ইন্টারেস্টিং ব্যাপার আছে, আপনি শোধ করতে পারবেন না, পৃথিবীতে সম্ভবত চায়নাই একমাত্র দেশ সেটা পছন্দ করে। তার যে সো কল্ড চেকবুক ডিপ্লোম্যাসি, সে যখন সে ওই ইয়েটা দিয়ে ইচ্ছামতো টাকা দেয়, এবং একটা পর্যায়ে যখন আপনি পারেন না, তখন আপনার কাছ থেকে অনেকগুলো স্ট্র্যাটেজিক, কখনো কোনো স্থাপনা, কখনো কোনো স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত আপনার কাছ থেকে সে নেবে, এই কাজ করবে। সুতরাং লোন দিয়ে আপনাকে জালে আটকে ফেলার এই সম্ভাবনা আছে। এবং একটা কথা একটু যোগ করে রাখা ভালো, চায়নার লোনের শর্ত বা কি ধরনের অ্যাগ্রিমেন্ট এই পৃথিবীতে কিন্তু খুব সামান্য তথ্য আপনি পাবেন এটা নিয়ে। কি শর্তে আপনাকে দিয়েছে, এটার মতো গোপন জিনিস পৃথিবীতে খুব কম আছে। এটা নিয়ে সারা পৃথিবীতেই আলাপ হচ্ছে, আপনি আসলে জানেন না। ফলে চায়না, আমরা ফেরত দিতে না পারলে চায়নার সমস্যা নেই, এবং চায়না হয়তো বা চায়ও যে আমরা এই ঋণের জালে জড়িয়ে যাই। তার বিশেষ ধরনের কূটনীতির একটা পার্টও। যে বিষয়টা আপনি উল্লেখ করেছিলেন বা আমি শিরোনাম পাঠ করেছিলাম, সমকাল শিরোনাম দিয়েছে যে $65 বিলিয়ন গত 10 বছরের রপ্তানি বেশি দেখানো হয়েছে। এটা কেন এবং কি কারণে? এতে গেইন করলাম কি আমরা? না, গেইনের ব্যাপার আছে, কিন্তু শেষ পর্যন্ত এসে আমরা কান কাটা যাওয়া বলি না, কান কাটা গেছে লজ্জায়। ব্যাপারটা হচ্ছে এরকম, এই অর্থ বছরেও মানে আমাদের দুটো সংস্থা ইপিবি আর বাংলাদেশ ব্যাংক, এরা রপ্তানির ডেটা দিত, দেখা গেছে তাদের মধ্যে সব সময় একটা গ্যাপ আছে, দীর্ঘদিন থেকে গ্যাপ। তো প্রাথমিকভাবে এই আলাপটা ছিল, ব্যবসায়ীরা বলতেন রপ্তানির যে ডেটা দেখানো হচ্ছে এটা ইনফ্লেটেড, এটা ভুল। ইপিপি যেটা দেয় সে একই জিনিস 2-3 করে ইনক্লুড করে ইত্যাদি ইত্যাদি। আর যদি হিসাবে ভুল না হতো তাহলে ইন্টারেস্টিং, আপনি রপ্তানি করছেন কিন্তু ওই টাকা ফেরত আসছে না, বাংলাদেশ ব্যাংক ফেরত আসারটা হিসাব দিচ্ছে, ওর মধ্যেই এই গ্যাপটা, যেটা গত অর্থ বছরে $13 বিলিয়ন মানে বাদ দেয়া হলো। তো ফেরত যদি না আসে, যদি রপ্তানির পরিমাণ ঠিক থাকে, তাহলে একটা ইন্টারপ্রিটেশন হচ্ছে টাকা পাচার হচ্ছে। আমরা জানি আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে যায়, কিন্তু এখানে যেহেতু আপনি আন্ডার ইনভয়েসিং করছেন না, আপনি কিন্তু একই পরিমাণ টাকা ঘোষণা দিয়ে পাঠাচ্ছেন এবং টাকা ফেরত আনছেন না, তার মানে আপনি টাকা পাচার করে দিয়েছেন। এটা একটা ইন্টারপ্রিটেশন। কিন্তু পরে বোঝা গেল আসলে না, টাকা পাচার না, এটা কিছুর পাচার তো হয়, কিন্তু যেই ঘটনাটা ঘটেছে আপনি এটাকে বাড়িয়ে দেখেছেন। বাড়িয়ে দেখলে কি হয়, আমরা যখন জিডিপির হিসাব করি তখন কয়েকটা কম্পোনেন্টস আছে, আমাদের কনজাম্পশন আছে, আমাদের প্রাইভেট ইনভেস্টমেন্ট আছে, সরকারি ইনভেস্টমেন্ট এবং এক্সপেন্ডিচার আছে, এবং এক্সপোর্ট ইম্পোর্টের যে নিট সেটা আমাদের জিডিপির পার্ট। টেকনিক্যালি দর্শকদের উদ্দেশ্যে বলি, সেটা হচ্ছে যদি রপ্তানির চাইতে আমদানি বেশি হয় তাহলে তো আমার নেগেটিভ হলো, এইটা আমার জিডিপি থেকে বাদ যাবে। আমরা সরকারের হিসাবের পরও এটা নেগেটিভ ছিলাম, এখন যদি আমরা চিন্তা করি $13 বিলিয়ন গত অর্থ বছরেই নেগেটিভ। তাই যদি হয়ে থাকে, আমরা এবার হিসাব করি আমরা জিডিপির কত বড় একটা অংশ বেশি দেখিয়েছি, এবং $65 বিলিয়ন এটা তো আমাদের অর্থনীতিতে ছিল না, অথচ আমরা এই $65 বিলিয়ন কিন্তু হিসাব করেছি। তার মানে এই হিসাবটা কেন করেছি, এবার রহস্যটা হচ্ছে এই, আপনি বাংলাদেশের জিডিপি বড় করে দেখাতে পারেন, জিডিপি যদি বড় করে দেখাতে পারেন তাহলে আপনার মাথা পিছু জিডিপি বেশি। এই সরকার চেষ্টা করেছে উন্নয়ন ন্যারেটিভটাকে সামনে নিতে, বিশ্বের সামনে সরকার বলার চেষ্টা করেছে আমাদের দেশে নির্বাচন একটু প্রশ্ন আছে, কিন্তু আমরা বাংলাদেশকে মিরাকল হিসাবে শোকেস করার চেষ্টা করেছি। একদম, আমি সেটাই বলছি, শেষ পর্যন্ত এটা বেরিয়ে গেল, এবং আমরা এক্সপেক্ট করব অচিরেই আমাদের ওই হিসাবটা আসবে, বাস্তবে আমাদের জিডিপি কত এবং মাথা পিছু জিডিপি কত। কিন্তু ওই যে যেটা হয়েছে, দীর্ঘদিন তো এই ফাঁকিটা দেয়া গেছে। অনেক ধন্যবাদ। দি বিজনেস স্ট্যান্ডার্ডের শিরোনামটা আমি পড়ছিলাম আর চিন্তা করছিলাম যে এটা আসলে এই ধরনের শিরোনামও পড়তে হচ্ছে। হোয়াই 1900 PhD হোল্ডার্স ওয়ান্ট জবস অ্যাজ ড্রাইভার্স, কুকস অ্যান্ড ক্লিনার্স অ্যাব্রড। আমি বাংলাদেশের ভেতরে কি হয়েছে সেটা নিয়ে কিছুদিন আগের একটা রিপোর্টের কথা বলতে পারি। সেটা হলো রেলওয়ের একটা চাকরি, যেখানে আসলে লাইনম্যান বলে, তারা রেল লাইনের একটা জোন তার দায়িত্ব দেয়, ওরা ওই জায়গাটা পরিষ্কার রাখে, তাদের সাথে হাতুড়ি টাতুড়ি থাকে, কিছু যদি প্রয়োজন হয় 2-1 বোল্ট টোল্ট তারা হাতুড়ি দিয়ে ঠিকঠাক করে। এরকম একটা চাকরির জন্য বাংলাদেশের ভেতরেই এসএসসি পাস ছিল এটার রিকোয়ারমেন্ট। ওখানে মানে যারা প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে প্রত্যেকে মাস্টার্স।
আমি এটার সাথে কোটাকে একটু মিলিয়ে ফেলি, এই যে বাইরে যাওয়াটাকে, এই যে কোটা সংস্কার, এই যে একটা সরকারি চাকরি লাগবে, মারাত্মক ক্রেজিনেস। আমি সরি এভাবে বলার জন্য তারপরও বলি, ক্রেজিনেসের পেছনে আমাদের এই চাকরিগুলো এখন অকল্পনীয় রকম লোভনীয় হয়ে গেছে। আমরা সাম্প্রতিককালে কিছু লোকজন পুলিশের মানে NBR এর এগুলো এখন প্রকাশিত হয়েছে, কিন্তু আমরা তো সমাজে থাকি, মানে সরকারি একটা চাকরি পাওয়া মানে কি অকল্পনীয় উপার্জনের পথ খুলে দিতে পারে, সেটা তো আমরা জানি। এটা একটা আরেকটা জরুরি জিনিসও আছে, বাংলাদেশের জবলেস গ্রোথ হচ্ছে। এটা বেশ আগে আমাদের সাবেক অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত সাহেব কিন্তু স্বীকার করেছিলেন, জবলেস গ্রোথ যখন হয় আপনি আসলে এমপ্লয়মেন্ট জেনারেটেড হচ্ছে না, আপনি চাকরি পাচ্ছেন না। তো সো BCS ছাড়া আপনার কিছু নাই। এই কারণে কোটার, যদিও এই কোটা সরিয়ে ফেললেও কি পাবে, কিন্তু একটা মরিচিকা তো আছে, আপনি সে পেছনে দৌড়াতে পারেন। ঠিক একই কারণ, ঠিক একই পরিস্থিতি আসলে এই জায়গায়। আপনি বাংলাদেশেও চাকরি পাচ্ছেন না, একটা চাকরি কোনো রকম, সেটা রেলওয়ের ওই লাইনম্যানের যদি হয়, সেই লাইনম্যান চাই। আর দেশের ক্ষেত্রে দেশের বাইরে চলে যেতে চাইছেন আপনি, এবং অনিবার্যভাবে আরেকটা প্রশ্ন আমরা আনতে পারি, সেটা হলো বাংলাদেশের, আমি জানি না এরা কোথা থেকে পেয়েছেন, মানে PhD পেয়েছেন আমি আসলে জানি না, কারণ হলো রিসেন্টলি আমাদের সামনে এই তথ্যও এসছে, দুটো PhD নিয়ে জনাব বেনজির এবং জনাব আজিজ আহমেদ যেভাবে PhD করেছেন, সেই PhD গুলো নিয়েও খুব সিরিয়াস ধরনের প্রশ্ন আছে। আর এসব ডিগ্রি নিয়ে দেখা গেছে তারা আসলে হয়তো পেরে উঠছেন না, এবং বাইরেও তার যে যোগ্যতা তৈরি হয়েছে সেই যোগ্যতা হয়তো ওখানকার সবকিছু ফুলফিল করে না, সুতরাং করবেনি। এবং আমি মানে মোটেও আনএক্সপেক্টেড মনে করি না, কারণ বাংলাদেশের পরিস্থিতি এবং আমাদের স্কিলের অবস্থা এখন ওই জায়গায় চলে গেছে। তো কেন মানুষ এইভাবে যাচ্ছে, তো এটাও তারা কারণ খুঁজতে হবে। হ্যাঁ, আমরা পারছি না, আমরা আমাদের এখানে যোগ্য চাকরি তৈরি করি, এবং আমাদের শিক্ষারও যোগ্যতা নিয়ে, কোয়ালিটি নিয়ে প্রশ্ন আছে। তো আমরা প্রত্যেকটা মানুষ তার লেভেলে যে জায়গা পর্যন্ত পড়ছে, যতটুকু পাস করছে, সেটা যে লিস্ট কোয়ালিফিকেশন দরকার, সেই কোয়ালিফিকেশন কি আমাদের আছে? আমি আমাদের অনেক ব্যবসায়ীকে বলতে শুনেছি, আমি ব্যক্তিগতভাবে আমাকে বলেছেন, গার্মেন্ট ব্যবসা করেন, বাইং হাউস আছে, যে আমি চেয়েছি আমার দেশের কাউকে সুযোগ দিতে। এই যে আমরা যে শুনি যে ইন্ডিয়ান শ্রীলঙ্কানরা অনেক এই সেক্টরে কাজ করে, অনেক কাজে তাদের দরকার নেই, কিন্তু এটাও সত্য যে অনেক কাজে যোগ্য মানুষ আমাদের দেশে খুঁজেও পাওয়া যায় না। সো আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে দীর্ঘমেয়াদে আমরা দেখছি আসলে এমনভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, আদতে আসলে ওই যোগ্যতা আমাদের তৈরি হয় নাই। তো এই প্রসঙ্গে মানে এটা অনেকটা রিলেটেড, দেশ রূপান্তরের একটা শিরোনাম হচ্ছে 5,000 টাকায় বেলে প্রশ্ন সঙ্গে GPA-5। জি, আজকে আরেকটা রিপোর্ট এসছে, আমি রিপোর্টটা এখনো দেখতে পারিনি। BCS 33 থেকে 46 BCS পর্যন্ত, BCS এবং নন ক্যাডার সব পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে, এরকম একটা রিপোর্ট একটা টিভি চ্যানেল করেছে। এটা নিয়ে কথাবার্তা হচ্ছে, আমি এখনো রিপোর্টটা দেখে ফেলিনি, এখানে আসার একটু আগে চোখে পড়লো, আমি দেখবো। সো এই ঘটনাগুলো তো খুবই পুরনো। মেডিকেলের প্রশ্ন ফাঁস হয়েছে বছরের পর বছর, এবং সেটা বাতিল হয়নি, সেই পরীক্ষা কন্টিনিউ করেছে। এই যে এখন নতুন সিলেবাস দিয়ে যে পরীক্ষা হচ্ছে, সেটার প্রশ্ন ফাঁস হচ্ছে। প্রশ্ন ফাঁস না হোক, যে কারিকুলাম তৈরি হয়েছে সেই কারিকুলাম নিয়ে কি সিরিয়াস আলোচনা সমালোচনা হচ্ছে না? ঘরে ঘরে গার্জিয়ানদের মধ্যে মারাত্মক রকম অসন্তোষ আছে না? আছে। তো কে কেয়ার করছে? সুতরাং এই করে করে আমরা যারা যেসব মানুষকে সকল শিক্ষিত বানাচ্ছি, তাদের দক্ষতা বৈশ্বিক মানদণ্ড দূরে থাকুক, আমাদের দক্ষিণ এশিয়ার মানদণ্ডেও তো আসলে খুবই নিচু পর্যায়ে আছে। সর্বশেষ আমাদের হাতে প্রায় 30 সেকেন্ড আছে, সেটা আমি দেখছিলাম। ওবায়দুল কাদের বলছেন যে শ্রীলঙ্কার মতো ভুল যাতে না হয় সতর্ক হতে হবে। শ্রীলঙ্কার প্রসঙ্গটা টানলেন কেন? না, ওনারা অলরেডি সতর্ক হয়েছেন, তারপরে কতটুকু পারবেন? সতর্ক হয়েছেন এইভাবে যে শ্রীলঙ্কার ক্ষেত্রে যে দলীয় হয়ে গেছে সরকার, গত 2-2.5 বছর থেকে দেশের আমদানিকে কমাতে 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 অর্থনীতিকে একেবারে সংকুচিত করে ফেলেছেন। এতে যে আমাদের যাবতীয় এই যে বেকার, কেন যখন অর্থনীতি সংকুচিত হয়ে যাবে, বেকারত্ব আগেও ছিল, এটা আরও বাড়বে, কিন্তু এত কিছু করে আসলে পেরে উঠছেন না। যে সতর্কতা প্রয়োজন এটা ওনারা হতে পারবেন না। বাংলাদেশের ডলারের ক্রাইসিস হয়েছে মূলত কালো টাকা তৈরি এবং সেটা পাচার, দুর্নীতি এবং টাকা পাচার, এই দুটো আসলে ওনারা বন্ধ করতে পারবেন না, কারণ এগুলো যারা করে তারাই সরকার, সরকারের পার্ট বলছি না, তারাই সরকার। সুতরাং জনাব ওবায়দুল কাদেরের মতো মানুষ খুব ক্লিয়ারলি জানার কথা, ওই পদক্ষেপ যেহেতু নিতে পারবেন না, আপনি হয়তো কবে শ্রীলঙ্কা হবে সেটাকে দেরি করাতে পারেন, বা পুরো শ্রীলঙ্কা হবে কিনা সেটা পারেন কিছুটা কন্ট্রোল করতে, কিন্তু বাকিটা আসলে পেরে ওঠেন নাই। তো এত কথা বলার পরও 2.5 বছরের বেশি হয়ে গেল, আমরা কি পেরেছি এখনো কমফোর্টেবল সিচুয়েশনে আসতে? পারি নাই, তো পারবো না।
এখন এই মুহূর্তে 13 বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি। সরকারি হিসাবে, আবারও বলছি এটা সরকারের হিসাব, সরকারের অ্যারাউন্ড 10% যদি হয় এটা সরকার বলছে, কিন্তু আসলে খাদ্য মূল্যস্ফীতি বেসরকারি হিসাবে এর দ্বিগুণ হবে হয়তো। আমরা যে কেউ হিসাব করলে পারি গত বছর আমি এটা কত টাকায় কিনেছি, এখন কত টাকায় কিনেছি, এই পয়েন্টে সহজ হিসাব সবার কাছে। সহজ হিসাব, রাইট। হাতে সময় নেই। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন। শুভরাত্রি।